ডিভোর্সের আজ ঠিক ৫ মাস পূর্ণ হলো রোদেলার। মধ্যবিত্ত পরিবারের মেয়ে রোদেলা। রোদেলার বাবা মরহুম মাকবুর হোসেন ছিল একজন সুতার ব্যবসায়ী। রোদেলা যখন বিয়ের প্রস্তাবে আসে তখন তার বাবার ব্যবসা ভয়াবহ ধর নেমেছিল। এদিকে পাওনা-দাওনাদের চাপ, অন্যদিকে নিজের শরীরটাও সায় দিচ্ছিল না। কিন্তু বড় মেয়ে উপযুক্ত হয়ে সমাজ কী বলবে এই চিন্তায় নিজের শেষ সম্বল দক্ষিণ পাড়ের জমাটুকু বিক্রি করে দিয়ে ধুমধাম করে মেয়ের বিয়ে দেন। বিয়ের মাসখানেক পরই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। কিন্তু বিয়ের সপ্তাহ ঘুরতে না ঘুরতেই রোদেলার ওপর শুরু হয় আনুমানিক অত্যাচার। বাপের বাড়ি এসে রোদেলা যখন তার মাকে সব খুলে বলে, তখন তার মা অপেক্ষা করে বলতে, তা তোর বাবা বেঁচে থাকলে আজ তোর কেউ ছোঁয়ার সাহস পেত না। চিন্তা করিস না মা, তোর বাবা তোকে কোনো দিন কষ্ট পেতে দেয়নি, আমিও দেব না। যা জামা কাপড় আছে কাল সকালেই সব নিয়ে চলে আসবি। পরের দিন সকালে রোদেলা যখন তার ছোট ভাইয়ের সাথে শ্বশুর বাড়িতে উম মালামাল আনতে যায়, তখন তার নানা ছেলে বলে রোদেলাকে সেখানে রেখে দেয়। কিন্তু ২ দিন যেতেই আবার সেই পুরনো রূপ। শ্বশুরবাড়ি তাকে ঘরবন্দি করে রাখতেন। সারাদিন দাসের মতো খাটতেন। মা ভাইয়ের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। স্বামী আলাদা রুমে থাকতো এবং তুচ্ছ কারণে রোদেলার উপর শারীরিক নির্যাতন চালাতো। নীরবে চোখের জল ফেলা ছাড়া তার আর কোনো উপায়ই ছিল না। মেয়ের কারণে খবর না পেয়ে রোদেলার মা ও ভাই ভীষণ চিন্তিত হয়ে পড়েন। শেষে স্থানীয় লোকজনের সাহায্য আর আইনি পরামর্শ নিয়ে থানা পুলিশের মাধ্যমে রোদেলা সেই নরক থেকে উদ্ধার করেন। ডিভোর্সের কথা উঠলে আরশাদ আরশাদা খুব টালবাহানা শুরু করে। ডিভোর্স দিতে চায় না, এমনকি কাবিননামাও দিতে অস্বীকার করে। অনেক আইন লড়াই আর কষ্টের পর কোর্টের মাধ্যমে ডিভোর্স সম্পূর্ণ হয় এবং কাবিননামার উদ্ধার করা হয়। হঠাৎ ফোনের জোরালো রিংটোনে অতীতে ডুবে যায় রোদেলা। বর্তমানে ফিরে আসে। ধীরে পায়ে রুমে ঢোকে। ফোনটা হাতে নিতেই দেখে তার প্রাণের বন্ধু শ্রেয়া কল করেছে। দ্রুত কলটা রিসিভ করতে ওপাশ থেকে শ্রেয়া চড়া গলায় বলল, "কিরে, কোথায় থাকিস তুই? কতক্ষণ ধরে কল দিচ্ছি বল তো?" রোদেলা একটু স্নান হেসে বলল, "মাত্রই তো রিং হলো রে। আমি বেলকনিতে ছিলাম শ্রেয়া।" "ও আচ্ছা, শোন, একটা কথা আছে।" "হুম, বলো।" "শুনছি কাল আমার বড় ভাইয়া বিদেশ থেকে ফিরেছে। আমরা সবাই এয়ারপোর্টে যাব ওকে আনতে। তোকেও কিন্তু আমাদের সাথে যেতে হবে। মা একদম কড়া বলে দিয়েছে, তুই না গেলে উনি খুব রাগ করবে।" "শ্রেয়া, আমার কথাটা একটু শোন।" "না, কিচ্ছু শুনতে পারবো না। যা বলেছি তাই ফাইনাল। কাল একদম সকাল সকাল তুই আমাদের বাসায় চলে আসবি। রাখছি রাখছি এখন। আল্লাহ হাফেজ।" শ্রেয়া আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। ফোন হাতে নিয়ে রোদেলা খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইল। শ্রেয়া সবসময় এমন জেদি আর বন্ধুর অ অন্নপ্রাণ। যখন সমাজ রোদেলার ডিভোর্স নিয়ে নানান কটু কথা বলছিল, তখন শ্রেয়া আর ওর পরিবার রোদেলার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছিল। বর্তমানে রোদেলা আর শ্রেয়া দুজনেই ডিগ্রি সেকশন ইয়ারে পড়েছে। দীর্ঘশ্বাস ফেলে রোদেলা ফোনটা টেবিলের ওপর রেখে রান্নাঘরে গেল। সেখানে তার মা মিসেস ফাতেমা কাজ করছিলেন। রোদেলাকে দেখে বললেন, "কিরে মা, এই গরমে রান্না ঘরে কেন আসলি? কিছু লাগবে?" "তেমন কিছু না মা, খুব খিদে পেয়েছে। একটু নুডলস খাবো, তাই তুই ঘরে যা, আমি করে দিচ্ছি। এই তাপ তোর সহ্য হবে না।" মায়ের কথায় সায় দিল রোদেলা ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর মা গরম নুডলসের বাটি নিয়ে রোদেলার ঘরে এলেন। রোদেলা খেতে শুরু করলেন। মা একটু ইতস্ত করে বললেন, "মা রে, একটা খুব ভালো বিয়ের সম্বন্ধ এসেছে, তোর ভাইয়ের বন্ধু।" রোদেলা খুব শান্ত গলায় বলল, "মা, এই মুহূর্তে বিয়ে নিয়ে ভাবার মতো মানসিকতা আমার নেই। সবে তো ৫ মাস হলো সব চুকোবুকি হয়েছে। আমাকে দয়া করে একটু সময় দাও।" মা রোদেলার মাথায় হাত বুলিয়ে বললেন, "ঠিক আছে মা, তোর ওপর কোনো চাপ নেই। আমি তোর ভাইকে না করে দিতে বলবো।
খাওয়ার ফাঁকে রোদেলা জিজ্ঞেস করলো, আচ্ছা মা, ভাইয়া বাসায় আসবে? কতদিন হলো ওকে দেখি না। তোর ভাই তো অফিসের কাজে ডুবে থাকে। সামনের মাসে ছুটি ম্যানেজ করে আসবে বলেছে বিকেলে। কথা হলো ওর সাথে। ও আচ্ছা মা, শ্রেয়া কল করেছিল। কাল ওর ভাইয়া বিদেশ থেকে ফিরছে। আমাকেও যেতে বলেছে। তুমি কাল একটু সকাল সকাল ডেকে দিয়ে তো। আজ মাথাটা বেশ ধরেছে। এই নুডলস খেয়ে ঘুমিয়ে পড়বো। রাতে আর খাবো না। মা পরম মমতায় আলমারি থেকে তেলের শিশি এনে রোদেলার মাথায় বিলি কেটে তেল দিয়ে দিচ্ছেন আর রোদেলার নুডলস খাচ্ছে। খাওয়া শেষ হলে মা যত্ন করে মেয়েটার চুলটা বেঁধে দিল। এরপর রোদেলা ঘরে সব লাইট বন্ধ করে শুয়ে পড়ল। জানালা ফাঁকা দিয়ে আসা চাঁদের আলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে এক সময় ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল সে। বিদেশের কনকনে শীতের রাত। জানালার ওপাশে সাদা তুষার ঝরছে অঝরে ধারায়। ঘরের ভেতরটা হিতরে তাপে উষ্ণ হলেও রৌদ্র চৌধুরীর মনে এক অদ্ভুত অস্বস্তিতা কাজ করছে। শ্যামবর্ণ গায়ের রং, মুখে সযত্নে রাখা দাড়ি আর জিম করা সুঠাম দেহের অধিকারী রৌদ্র। তার সুধোল রঙের চোখের দৃষ্টি এমন এক গভীরতা আছে যাকে কাউকে নিমিষেই মুগ্ধ করে। কাল সকালে দেশে ফেরার ফ্লাইট। দীর্ঘ প্রবাস জীবনে ইতি টেনে ফিরছে সে। প্যাকিং প্রায় শেষ। ক্লান্ত শরীরে সোফায় গা এলিয়ে দিয়ে একটু বিশ্রামের জন্য ফোনটা হাতে নিল। অলসভাবে স্ক্রিন করতে করতে হঠাৎ তার আঙুল থমকে গেল। ছোট বোন শ্রেয়ার আইডি থেকে একটা নতুন পোস্ট। রোদেলার আইডিকে ট্র্যাক করা। ক্যাপশনে লেখা, মাই বেস্ট ফ্রেন্ড উইথ মাই সেলমেন্ট। ছবিটা দিয়ে তাকিয়ে রদ্রিকের বুকের ভেতরটা হঠাৎই মোচড় দিয়ে উঠল। প্রথম দেখায় প্রেম বলতে যা বোঝায় ঠিক সেটাই যেন ঘটে গেল এক পলকে। ছবিতে শ্রেয়ার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি রোদেলা। কি অপূর্ব সুন্দর তার রূপ, মাশাআল্লাহ। ডাগর ডাগর মায়াবী চোখ, ঘন কালো চোখের পাপড়ি আর সুদ ফর্সা গায়ের রং। সবচেয়ে বেশি নজর কেড়েছে তার ঠোঁটের নিচে থাকা সেই ছোট্ট তিলটি। সব মিলিয়ে এক স্বর্গীয় সৌন্দর্য আর যা রদ্রিকের বুকের ভেতর তোলপাড় সৃষ্টি করেছে। সে অপলক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে থাকে। বাইরে তুষারপাতের শব্দটাও যেন তখন তার কানে পৌঁছাচ্ছে না। ধূসর চোখের মনিতে রোদেলার সেই মায়াবী হাসিটা বরাবরই ভেসে উঠেছে। তার বুকের ভেতরে এক অন্যরকম কাঁপন, এক অজানা অনুভূতি স্পন্দন। রদ্রিক বিড়বিড় করে নিজেকেই বলে ডাকলো, একটা মায়াবী কেউ হতে পারে, জাস্ট অপূর্ণ। বুকের ভেতরে এক অদ্ভুত ভালো লাগা নিয়ে সে দ্রুত প্যাকিংয়ে বাকি ছোটোখাটো কাজগুলো গুছিয়ে নিতে লাগলো। এখন আর এক মুহূর্তেও এই প্রবাসে থাকতে ইচ্ছে করছে না তার। এই ধূসর চোখজোড়া এখন শুধু দেশে ফিরে সেই তিলওয়ালা মেয়েটিকে সামনাসামনি দেখার অপেক্ষা ব্যাকুল হয়ে উঠল। রাত বাড়তে থাকে, তুষারপাতের পরিমাণও বাড়ে। কিন্তু রৌদ্র চৌধুরী সমস্ত ভাবনা এখন কেবল ওই একটি ছবিকে ঘিরেই আবর্তি হচ্ছে। কালকে ভোরের সূর্যটা যেন তার জীবনে এক নতুন অধ্যায় নিয়ে আসবে। ভোরের মৃদু আলোয় জানালা পর্দা ভেদ করে ঘরে ঢুকতে রোদেলা ঘুম ভাঙল। বুকের ভেতরটা তখনও ধুকভুক কাঁপছে। কপালে জমে আছে হালকা ঘাম। স্বপ্নটাই একেবারেই বাস্তবসম্মত ছিল। স্বপ্নের ঘোরে সে নিজেকে আবার সেই লাল বেনারসি শাড়িতে সাজিয়ে দেখছিল। ফুলসজ্জার রুমে একাকী বসে আছে। ভয়ে একটা ঠান্ডা স্রোত তার শিরদাঁড়া দিয়ে বয়ে গিয়েছিল। যখন খট করে দরজা খোলার শব্দ হলো, একটা অবয়ব মুখটা ধোঁয়াটে অস্পষ্ট তার দিকে এগিয়ে আসছিল। স্বপ্নটা ঠিক সেই মুহূর্তেই ভেঙে গেল যখন সেই ছায়ামূর্তি আলতো করে তার ঘোমটা সরিয়ে ঠোঁটের কাছে এগিয়ে আসছিল। রোদেলা বিছানায় উঠে বসে এক গ্লাস জল খেলেন। স্বপ্নের রেশ এখনো কাটেনি। ডিভোর্সের 5 মাস হয়ে গেলেও সে ভয়াবহ দিনগুলো স্মৃতি এখনো তাকে দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায়। হঠাৎ করেই রোদেলার ফোনে নোটিফিকেশন 10 বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল শ্রেয়ার নাম, ভিডিও কল। রোদেলা কলটা রিসিভ করতে ওপাশ থেকে শ্রেয়া
চেঁচিয়ে উঠল, "কী রে রোদেলা, তোর কি এখনো ঘুম ভাঙেনি? জলদি রেডি হ।" স্বপ্নের ভয়ে রেশটা শ্রেয়া উচ্চারিত গলায় কিছুটা কমে এলো রোদেলার। সে স্নান হেসে বলল, "হ্যাঁ রে, উঠলাম মাত্র এখনই। ফ্রেশ হয়ে রেডি হব। রাখছি আমি।" কথাটা বলেই ফোনটা রেখে দিয়ে তপ্তশ্বাস ফেলল। বিছানা থেকে নেমে সে ফ্রেশ হতে গেল। এর মধ্যে রোদেলার মা রাবেয়া খাতুন এলেন মেয়েটাকে উঠাতে। এসেই দেখলেন মেয়ে তার অনেক আগেই উঠে গেছে। রোদেলা বিছানা গুছাতে লাগলেন। এরই মধ্যে রোদেলা একটা টাওয়ালে পেঁচিয়ে ওয়াশরুমে থেকে বের হলেন। মেয়ে দেখে রাবেয়া খাতুন এক গলা হেসে বলল, "তুই রেডি হয়ে নে, আমি নাস্তা দিচ্ছি।" রোদেলা আলতো হেসে মাথা নাড়ালো। রোদেলার মা দরজা টেনে দিয়ে চলে গেলেন। রোদেলা আলমারি থেকে শাড়ি, ব্লাউজ, পেটিকোট বের করে গায়ে জড়াতে লাগলো। রোদেলার গা সাদা রং এর শাড়ি পরা, হালকা সাজ, তার লম্বা চুলগুলো খোলা, সেইখানে হাতে টপ টপ করে পানি ঝরছে। রোদেলার পার্স আর ফোনটা নিয়ে বের হয়ে গেল রুম থেকে। রোদেলা বের হয়ে ডাইনিং টেবিলে বসতে রোদেলার মা রোদেলাকে নাস্তা দিলেন। রোদেলা অল্প একটু নাস্তা করে তার মায়ের কাছে থেকে বিদায় নিয়ে বের হয়ে একটা রিক্সা নিলেন। রোদেলার গাড়ি থেকে খুব বেশি দূরে নয় শ্রেয়ার বিশাল অট্টালিকা। রিক্সা থেকে নেমে গেটের সামনে দাঁড়াতেই দারোয়ান তাকে চিনে সালাম দিল। শ্রেয়াদের পরিবার যেমন ধনী তেমনি উদার মনের মানুষ। বাড়ির ভেতরে ঢুকতেই শ্রেয়া দৌড়ে এসে রোদেলার হাত ধরল। "বাবা, তোকে তো আজ একদম পরী লাগছে।" শ্রেয়া রোদেলার গালে চিমটি কেটে বলল। বাড়ির ড্রয়িং রুমটা বিশাল। সেখানে শ্রেয়ার বাবা মা আর বড় বোন তার বাচ্চা নিয়ে বসে আছে। শ্রেয়া মা রোদেলাকে দেখে আদর করে বলল, "এসো মা রোদেলা, বসো। চা খেয়ে আমরা রওনা দেব। চা খাবে তো?" "না আন্টি, চা খাবো না।" কথাটা বলেই রোদেলা বসে পড়ল শ্রেয়ার পাশে। কিছুক্ষণ পর সবাই মিলে গাড়িতে উঠল। গাড়ি চলেছে এয়ারপোর্টের উদ্দেশ্য। জানালার কাঁচ ভেদ করে বাইরের দৃশ্য দেখছে রোদেলা। তার মনের ভেতর একই সাথে ভয় আর অদ্ভুত এক কৌতূহল কাজ করছে। এই ধনী পরিবারটি তাকে এতটাই আপন করে নিয়েছে যে সে নিজের বাড়ির অভাব অনুভব করতে দেয় না। আর এখন এদের সাথেই নতুন এক মানুষ শ্রেয়া, বড় ভাইয়ের সাথে তার পরিচিত হতে চলেছে। গাড়ির ভেতর শ্রেয়া অবিরত বকবক করে যাচ্ছে আর রোদেলা একটু হাসছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এসে থামলো। তখন দুপুরের রোদে তেজপোকার হতে শুরু হলো। গাড়ির দরজা খুলতেই একে একে নামলেন শ্রেয়ার বাবা মা এবং বড় বোন তিথি। সবার শেষ ধীরে পায়ে নামলো রোদেলা। তার স্নিগ্ধ রূপ এবং পরিপাটি সাজ সবার নজর করার মতোই। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জের সামনে উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছিল শ্রেয়ার পরিবার। কিছুক্ষণ পরই বের হয়ে এলেন দীর্ঘদেহী শ্যামবর্ণের এক যুবক, রৌদ্র চৌধুরী। চোখে দামি সানগ্লাস, পরনে ক্যাজুয়াল পোশাক, যা তার জিম করা সুঠাম শরীরে আরও আকর্ষণ করে তুলেছে। মা বাবাকে দেখে ব্যাগপত্র রেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন রৌদ্র। দীর্ঘদিনের প্রবাসী ছেড়ে স্পর্শ পেয়ে মা ডুকরে কেঁদে উঠলেন। পরিবারের সবার কুশল বিনিময়ের পর রৌদ্রিক এগিয়ে গেলেন বড় বোন তিথির দিকে। তাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন, "কেমন আছিস আপি? দুলাভাই আসেনি?" তিথি হেসে জবাব দিলেন, "আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর দুলাভাই চ্যাংড়াটা এর ব্যবসার কাজে ব্যস্ত, তাই আসতে পারেনি। সামনের সপ্তাহে আসবে ইনশাল্লাহ। তুই কেমন আছিস?" "আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ" বলেই রৌদ্রিক বোনকে ছেড়ে দিয়ে ছোট বোন শ্রেয়াকে জড়িয়ে ধরল। শ্রেয়াকে জড়িয়ে ধরে তার কাঁধের ওপর দিয়ে রৌদ্র দৃষ্টি আটকে গেল ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটির ওপর। সেই শুভ, যাকে দেখার জন্য গত কয়েক ঘন্টা ধরে তার ধূসর চোখ দুটো বরাবর আকুতি ছিল, যাকে নিয়ে বুকের ভেতরে এক অজানা কাঁপন তৈরি হয়েছিল, সে আজ সরাসরি তার সামনে। রৌদ্রিক মনে হলো সারা বিশ্ব খুঁজেও এমন প্রশান্তি পাওয়া যাবে না। এক পলকে তার সমস্ত ক্লান্তি যেন উবড়ে গেল। রৌদ্র শ্রেয়াকে ছেড়ে দিয়ে ভ্রু কুঁচকে ভাব করে জিজ্ঞেস করলো, "কেমন আছিস বোন?" "আলহামদুলিল্লাহ ভালো আছি।
তুই কেমন আছিস ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। শ্রেয়া দুষ্টু মিষ্টি ভরা হেসে রোদেলার হাত ধরে সামনে টেনে নিয়ে বলল, দেখ ভাইয়া, এ হলো আমার বেস্ট ফ্রেন্ড রোদেলা। রোদেলা একটু লজ্জিত হেসে মাথা নত করে সালাম দিল। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? রৌদ্র সালামের উত্তর দিল ঠিকই, কিন্তু তার বুকের ভেতরটা যেন তোলপাড় হয়ে গেল। ভাইয়া ডাকটা তার একদমই পছন্দ হলো না। তার চোখে রোদেলার ডাগর চোখ দিয়ে তাকিয়ে সেই মনে মনে বলল, ভাইয়া না, কি সেটাই সময় বলবে। জাস্ট অপেক্ষা করো জান আমার। বাবার ডাকে রদ্রিক ধ্যান ভাঙল। সকলে মিলে গাড়িতে উঠল। গাড়ি চলতে শুরু করলেন। ড্রাইভিং সিটের পাশে বসা রৌদ্র সযত্নে গাড়ি লুকি গ্লাসটা এমনভাবে ঘুরিয়ে নিল যাতে পেছনের সিটে বসা রোদেলার মুখটা স্পষ্ট দেখা যায়। এই মেয়েটিকে তার লাগবে, তীব্রভাবে লাগবে। রোদেলার চোখে মায়া সে যেন তলিয়ে যেতে লাগলো। সকাল থেকে দীর্ঘ যাত্রার পর যখন গাড়িটা শহরে পরিচিত এলাকায় প্রবেশ করলো, তখন ঘড়িতে দুপুর ৩টা বেজে ১০ মিনিট। গাড়ি জানালা দিয়ে বাইরে পরিচিত দৃশ্য দেখে রোদেলা বলে উঠল, শ্রেয়া, গাড়িটা থামাতে বল, আমি এখানেই নামবো। শ্রেয়া অবাক হয়ে বলল, কেন রোদেলা? তুই আমাদের বাসায় যাবি না? মা তো তোর জন্য কত কিছু রান্না করেছে। রোদেলা মৃদু হেসে বলল, না রে, শরীরটা কেন যেন খুব একটা ভালো লাগছে না, একটু রেস্ট দরকার। সন্ধ্যার দিকে অবশ্যই আসবো। অ্যাসাইনমেন্টটা শেষ করতে হবে তো। সামনের সিটে বসে থাকা রৌদ্রুক এতক্ষণ আয়নায় রোদেলার প্রতিবিম্বটি দেখছিল। রোদেলার নামার কথা শুনে সে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এই রোদে একা যাওয়া দরকার নেই, ড্রপ করে দিচ্ছি, ঠিকানা বলো। রদ্রিক গম্ভীর আর আদেশসূচক কণ্ঠে রোদেলার কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। শ্রেয়া দ্রুত পরিস্থিতি সামলে নিয়ে ড্রাইভারকে বলল, রহিম চাচা, গাড়িটা রোদেলার বাড়ির দিকে নেও তো। রহিম চাচা মাথা নেড়ে সম্মতি দিলেন। তিনি রোদেলাদের বাড়ি চেনেন, আগেও বেশ কয়েকবার তাকে ড্রপ করে দিয়েছেন। গাড়িতে অভিজাত এলাকার পর হয়ে সরু গলির মধ্যে দিয়ে রোদেলার মধ্যবিত্ত পাড়ায় প্রবেশ করলো। গাড়ির জানালা দিয়ে রৌদ্র লক্ষ্য করলো আশেপাশে পরিবেশ খুব একটা ভালো নয়। রাস্তার পাশে একটা ক্লাবের সামনে একদল তরুণ আড্ডা দিচ্ছে, অকারণে হইচই করছে। এই এলাকায় রোদেলার মতো একটা মেয়ে একা থাকতে ভাবতেই রৌদ্র চোয়াল শক্ত হয়ে উঠল। রোদেলার বাড়ির সামনে গাড়ি থামতে সে তাড়াহুড়া করে নেমে পড়ল। গাড়ি থেকে নামার আগে রৌদ্র ধূসর চোখের দৃষ্টি রোদেলার উপর পড়ল, যেন কিছু একটা বলতে চেয়েও বলল না। রৌদ্র মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল, এই এলাকার পরিবেশ তার পছন্দ হয়নি। সে তার বিশ্বস্ত লোকজনের নির্দেশ দেবে রোদেলার বাড়ির আশেপাশে কড়া নজরদারি রাখার জন্য। এই মেয়েকে তার চাই। রোদেলার ঘরে ঢুকতেই দেখলো তার ছোট ভাই রানা এসেছে। রোদেলার এক গাল হেসে ও গাল টিপে দিয়ে বলল, কি রে গিট্টু, কখন এলি নানার বাড়ি থেকে? রানা চোখ মুখ কুঁচকে বলল, ছি, আপনি একদম বিশ্রী নামে ডাকবি না, যা তো ফ্রেশ হয়ে আয়, অনেক খিদে পাচ্ছে তোর জন্য, না খেয়ে বসে আছি। রোদেলার মা রাবেয়া খাতুন রুম থেকে বের হয়ে এসে রোদেলাকে জড়িয়ে ধরে বলল, আহ, আমার মাথা এসে গেছে। ইস, কত ক্লান্ত লাগছে তোকে, যা তুই এখনই ফ্রেশ হয়ে নে, আমি ঠান্ডা পানি নিয়ে অল্প একটু শরবত করে দিচ্ছি। রোদেলা একগাল হেসে তার রুমে দিকে চলে গেল। রোদেলাও ৩ ভাই। বড় ভাই জব করে, চাকরির কারণে সে ঢাকার বাইরে থাকে। আর রানা ও ইন্টারমিডিয়েট ফাইনাল এক্সাম দিয়ে একদম ফ্রি হয়ে বসে আছে। তার এখন একটাই কাজ, সারাদিনে টোটো কোম্পানি ম্যানেজার হয়ে ঘুরে বেড়ানো। রোদেলা দ্রুত এক আকাশি রঙের জামদানি 3 পিস নিয়ে শাওয়ার গেল। বেশ কিছুক্ষণ পর শাওয়ার শেষ, ভেজা জামা কাপড় নিয়ে বের হয়ে বেলকনিতে গেল মেলে দিতে। বেলকনিটা খুব সুন্দর, খোলামেলা, রোদের মনের মতো। রোদেলা জামা কাপড় মেলে দিয়ে ধীরে পায়ে ড্রয়িং রুমে এলো, খেতে বসলো। পাশে রান্নায় বসলো, চুপচাপ খাচ্ছে সবাই। খাওয়ার সময় কথা বলার এই বাড়ির নিয়ম নেই, কিন্তু রোদেলা ঠিক উল্টো, খাওয়ার সময় তার
ক্ষয়ফুটে সারাদিন কি করবে না করবে সেই সব বলে। ওর ভবিষ্যতের মতো পরিবারকেও সময় দিতে হয়। বাসায় ফেরার পথে রদ্রিক একদম নিশ্চুপ ছিল। শ্রেয়া বারবার কথা বলার চেষ্টা করলেও রদ্রিক শুধু সংক্ষিপ্ত উত্তর দিচ্ছিল। তার মাথায় তখন অন্য চিন্তা। বাড়িতে পৌঁছে রদ্রিক নিজের ঘরে চলে গেল। বিশাল ডুপ্লেক্স বাড়ি, উপরের তলায় তার রুম। সে সরাসরি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং দীর্ঘদিনের বিশ্বস্ত মানুষ আরাফাতকে ফোন দিল। ফোনের ওপাশে আরাফাত ধরতেই রদ্রিক শীতল কণ্ঠে আদেশ দিল, আরাফাত, একটা লোকেশন দিচ্ছি। একটা মেয়ের বাড়ির আশেপাশে কড়া নিরাপত্তা চাই। 24 ঘন্টা নজরদারি থাকবে। কোনোভাবে যেন তার কোনো অসুবিধা না হয়। জি স্যার, এখনই ব্যবস্থা করছি। কলটা কেটে দিয়ে রদ্রিক সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করলো। রোদেলার ডাগর চোখ চাহনি তার ধূসর চোখের মণিতে বরাবরই ভেসে উঠেছে। তার বুকের ভেতরে সেই অদ্ভুত কম্পনটা এখনো থামেনি। প্রথম দেখায় প্রেম শব্দটা রৌদ্র কাছে অবিশ্বাসযোগ্য ছিল না, কিন্তু রোদেলা তাকে ভুল প্রমাণ করেছে। সে মনে মনে ঠিক করে ফেলল, এই মেয়েকে পাওয়ার জন্য যা যা করা প্রয়োজন সে তাই করবে। সে জানতো না এই অদ্ভুত ভালো লাগা তাকে কোন ঠিকানায় নিয়ে যাবে, কিন্তু এখন তার কাছে শুধু রোদেলার মায়াবী মুখটাই প্রধান। রৌদ্র তপ্ত শ্বাস ফেলে চলে গেল ফ্রেশ হতে। মাথা ধরছে তার। লাঞ্চ করেই সে ঘুমের দেশে পাড়ি জমাবে, এই ভেবে সে জগে থেকে তার লাকেজ থেকে তার ট্রাউজার আর টি-শার্ট নিয়ে ফ্রেশ হতে গেল। বেশ কিছুক্ষণ পর সে বের হতে শ্রেয়া রুমে ঢুকে বলল, ভাইয়া চল, মা ডাকছে তোকে খাওয়ার জন্য। হুঁ চল। দুজনে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। রৌদ্রের বাবা রৌদ্রিককে দেখে বলল, এসো মাই স্যাম। রৌদ্র হেসে তার বাবার পাশে বসলো। তিনি নিজের রৌদ্রের প্লেটে খাবার দিতে দিতে জিজ্ঞেস করলো, অফিসে কবে জয়েন করছো? এই তো পরশু থেকে। ভেরি গুড। শ্রেয়া বলে উঠল, ইস, রোদেলা থাকলে কত মজা হতো। উফ, সব মিস করলো। মা হেসে বলল, মেয়েটা খুব লক্ষ্মী। শ্রেয়ার সাথে তো ওর জানের দোস্তি। রৌদ্র চায়ে চুমুক দিয়ে ক্যাজুয়াল ভাবে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, রোদেলার বাসার অবস্থা কেমন? মানে ওর বাবা কি করে? মায়ের মুখটা একটু মলিন হয়ে গেল। তিনি বললেন, আহারে বাবা, রোদেলার বাবা তো মারা গেছেন কয়েক মাস হলো। মেয়েটার খুব কষ্ট পেয়ে বড় হয়েছে। তার উপর একটা ডিভোর্সের ধকল গেছে ওর ওপর দিয়ে। এখন মা আর দুই ভাই আছে। ডিভোর্সের শব্দটা রৌদ্রের কানে তপ্ত সীসার মতো লাগলো। বুকের ভেতরটা অসহ্য এক রাগ আর যন্ত্রণা ঘিরে ধরেছে। মনে হচ্ছে সব কিছু ভয়ং করে দেয়। সন্ধ্যা 7টায় মেঘলা আকাশ চিরে শহর জুড়ে হালকা আঁধার নেমেছে। রোদেলা তার ছোট ভাই রানাকে নিয়ে চৌধুরী ভিলায় বিশাল পটল দিয়ে ভেতরে প্রবেশ করলো। বাড়ির পরিবেশটা সবসময় খুব গোছানো এবং আভিজাত্যপূর্ণ। কলিং বেল চাপাতেই সোনা নামে কাজের মেয়েটি হাসি মুখে দরজা খুলে দিল। ড্রয়িং রুমে পা রাখতেই দেখা গেল পুরো পরিবার একসঙ্গে বসে আড্ডা দিচ্ছে। শ্রেয়ার বাবা মা, বড় বোন তিথি এবং তিথির 5 বছরের ছোট ছেলেটিও সেখানে উপস্থিত। রোদেলা বড়দের বিস্ময়ে সালাম দিয়ে ভেতরে ঢুকলো। তিথি সোফায় হেলান দিয়ে বসেছিল। রোদেলাকেও দেখে হাসি মুখে বলল, আরে রোদু যে, বাহ, রা- রানাকেও নিয়ে এসেছো। রানা কেমন আছো তুমি? রানা রাজুক হেসে উত্তর দিল, জি আপু, আলহামদুলিল্লাহ ভালো। তিথি একটু শাসনের সুরে রোদেলাকে বলল, শোনো রোদু, দুপুরে তো হাজার বলেও তোমাকে রাখা গেল না। রাকে রাত রাতে কিন্তু ডিনার না করে একদম যাবে না। আমি এখনই আন্টিকে ফোন দিয়ে জানিয়ে দিচ্ছি যে আজ তুমি এখানেই খাচ্ছ। রোদেলা মৃদুস্বরে কিছু বলতে চাইলো, না মানে আপু, কিন্তু তাকে থামিয়ে দিয়ে শ্রেয়ার মা আদুরে গলায় বলে উঠল, কোনো কথা শুনবো না, যাও এখন শ্রেয়ার রুমে গিয়ে ফ্রেশ হও। আমি এক্ষুনি নাস্তা পাঠাচ্ছি তোমার জন্য। মায়ের কথা ফেলতে না পেরেই রোদেলার মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর রানার হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো। দোতলার দীর্ঘ করিডরটি তখন কিছুটা নিঝুম। দুপাশে সুন্দর আলোকসজ্জা। করিডর দিয়ে দ্রুত পায়ে শ্রেয়া রুমের দিকে যাওয়ার সময় বাঁক ঘুরতেই
ঘটে গেল সেই অভাবনীয় কাণ্ড। বিপরীত দিকে থেকে দ্রুতবেগে বেরিয়ে আসছিল রৌদ্র। ঘরোয়া পোশাকে তার আরও বেশি আবেদনময় লাগছে। কোনো কিছু বোঝা ওঠার আগেই রোদেলার সাথে রদ্রিকের জোরালো ধাক্কা লাগলো। রোদেলার পা পিছলে গেল, সে পেছনের দিকে উল্টো পড়তে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে রৌদ্র শক্তিশালী একজোড়া হাত বিদ্যুতের গতিতে রোদেলার কোমরে এসে আশ্রয় নিল। রৌদ্রর হাত সুথাম বেষ্টনীতে রোদেলা তখন যেন এক বন্দি পাখি। রদ্রিক এক হাতে রোদেলার কোমরে এক পিঠে দিকটায় শক্ত করে বসা, আর অন্য হাতটা রোদেলার পিঠে একটু উপরের দিকে। রোদেলার নরম শরীরটা রৌদ্রর পাথরের মতো শক্ত বুকের সাথে সজোরে চেপে আছে। রোদেলার নাকে তখন রদ্রিকের শরীরের পুরুষালী ঘ্রাণ আর দামি সিগনেচার পারফিউমের করা সুভার মিলেমিশে এক অদ্ভুত মাতালকা তৈরি করেছে। রোদেলা দুহাত রদ্রিকের বুকের ওপর রাখা। সে বুঝতে পারছিল রদ্রিকের বুকের ভেতর একটা ধপকানি চলছে, যা তার হাতের তালুতে স্পষ্ট প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। রৌদ্র ধূসর চোখের দৃষ্টি তখন রোদেলার কাঁপা কাঁপা ঠোঁটের নিবদ্ধন। রোদেলার ধূসর ফর্সা গা দুটো মুহূর্তে লজ্জায় আপেলের মতো লাল হয়ে উঠেছে। রোদেলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কাঁপছো কেন? আমি তো তোমাকে আগলে রেখেছি। কথাটা বলেই রৌদ্রর হাতের আঙুলগুলো রোদেলার শাড়ির পাতলা আবরণের উপর দিয়ে তার কোমরে একটা সূক্ষ্ম চাপ দিল। সেই স্পর্শে রোদেলার শরীরটাও প্রতিটা লোমকূপ যেন দাঁড়িয়ে গেল। সে চোখ বন্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করছিল, কিন্তু রৌদ্র সন্নিধ্য তাকে পুরো দিশেহারা করে দিচ্ছিল। রৌদ্রর ঠোঁট তখন রোদেলার কপালে ছুঁই ছুঁই এক অদ্ভুত শিহরণে রোদেলার সারা শরীর অবশ হয়ে আসছিল। ঠিক তখনই রানার পাশ থেকে বলে উঠল, আপু, তোমার কি বেশি লেগেছে? ছোট ভাইয়ের কণ্ঠস্বর কানে যেতে রোদেলা হুঁশ ফিরল। সে ছটফট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। রৌদ্র অনিচ্ছা সত্ত্বেও হাতের বাঁধন কিছুটা আগলা করলো, কিন্তু রোদেলা কোমর থেকে তার হাত পুরোপুরি নামলো না। রৌদ্র ধূসর চোখে তখন এক শিকারী তৃপ্তি। সে রোদেলার চোখের দিকে তাকিয়ে এক পাশ বাঁকা হাসলো। রোদেলার কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওড়নাটা টেনে ঠিক করলো। তার শ্বাস প্রশ্বাস তখন স্বাভাবিকের চেয়েও অনেক বেশি দ্রুত। সে মাথা নিচু করে কোনো মতে বলল, সরি ভাইয়া। ভাইয়া শব্দটা শুনে রদ্রিক কপালে একটা সূক্ষ্ম ভাঁজ পড়ল। সে রোদেলার একদম কাছে ঝুঁকে এসে আবারও নিচু গলায় বলল, আজ না হয় ছাড়লাম, কিন্তু সবসময় যে ছাড় দেব তা কিন্তু নয়। কথাটা বলেই রোদেলার পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। রোদেলা সেখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। তার কোমরে এখনো রৌদ্রের হাতের সেই তপ্ত স্পর্শ লেগে আছে বলে মনে হচ্ছে। বুকের ভেতরটা তখনও থমকে আছে। রানা রোদেলার হাত ধরে টান দিয়ে বলল, কি হলো আপু? চলো শ্রেয়া আপু রুমে যাই। রোদেলা পা বাড়ালো শ্রেয়ার রুমের দিকে, কিন্তু তার মনের কোণে তখন এক অদ্ভুত ঝড় বেয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না এই রৌদ্র চৌধুরী নামে মানুষটা তার শান্ত জীবনে কী ধরনের তোলপাড় শুরু করতে যাচ্ছে। আর রৌদ্র সিঁড়ি দিয়ে নামতে নামতে নিজের হাতের তালু দিয়ে তাকিয়ে হাসলো। রোদেলার শরীরে সেই অদ্ভুত মেলায়েম স্পর্শ যেন এখনো তার হাতে লেগে আছে। সে বিড়বিড় করে বলল, এই তো কেবল শুরু জান পাখি। শ্রেয়ার রুমের দরজা পৌঁছে রোদেলার বুকে ধমকানি থামছিল না। দরজায় হ্যান্ডেলটাও ধরার সময় তার হাত কাঁপছিল। রানা অবুঝের মতো পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু রোদেলার মনে হচ্ছে তার সারা শরীরে এখনো রৌদ্রর সেই শক্ত হাতের ছাপ লেগে আছে। শাড়ির ওপর দিয়ে কোমরে রৌদ্রের আঙুলের সেই পাঁচটা চাপটা যেন এখনো বিদ্যুৎ তরঙ্গের মতো বেয়ে যাচ্ছে তার মেরুদণ্ড দিয়ে। শ্রেয়ার রুমের দরজা পৌঁছেও রোদেলার বুকের ধলকানি থামছিল না। দরজার হ্যান্ডেলটা ধরার সময় তার হাত কাঁপছিল। রানা অবুঝের মতো পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু রোদেলার মনে হচ্ছে তার সারা শরীরে এখনো রৌদ্রের সেই শক্তি হাতে ছাপ লেগে আছে। শাড়ির ওপর দিয়ে কোমরের রৌদ্রিক আঙুলের সেই চাপ যেন এখনো বিদ্যুৎ তরঙ্গে বেয়ে যাচ্ছে
দ্বন্দ্ব দিয়ে। শ্রেয়া ভ্রু কুঁচকে বলল, এই কি হয়েছে তোর? এমন করছিস কেন? আর এত দেরি বা করলি কেন? রোদেলা কোনোমতে নিজেকে সামলে নিয়ে বিছানায় ধপ করে বসল। তার গলা দুটো এখনো টকটকে লাল। শ্রেয়া রোদেলার কাছে গিয়ে এলো। তারপর তার গালে হাত রেখে জিজ্ঞেস করলো, তোর মুখ এমন লাল কেন রে রোদু? শরীর খারাপ লাগছে? রোদেলা আমতা আমতা করে বলল, না না, সিঁড়ি দিয়ে দ্রুত উঠে এলাম তো, তাই হয়তো। ও আয়, তবে অ্যাসাইনমেন্ট শেষ করি। বলে রোদেলা তার অ্যাসাইনমেন্টের খাতা খুলে অ্যাসাইনমেন্ট করতে শুরু করলো। এরই মধ্যে নিচ থেকে তাদের জন্য নাস্তা পাঠানো হলো। রানার রুমে ঢুকে ভেতরে সোফায় বসে আছে চুপটি করে। রাত 8:30। ডিনারের জন্য সবাইকে নিচে ডাকা হলো। রোদেলা মনে মনে চাইছিল রৌদ্রিক যেন টেবিলে না থাকে, কিন্তু সিঁড়ি দিয়ে নামতে দেখলো রৌদ্রিক ঠিক তার চিরচেনা গম্ভীর ভঙ্গিতে ডাইনিং টেবিলের প্রধান চেয়ারে বসে আছে। তার পরনে এখন একটা কালো রঙের টি-শার্ট, যা তার সুঠাম পেশিবাহু শরীরে আরও ফুটিয়ে তুলেছে। সবাই বসলেও রোদেলা বাধ্য হয়ে শ্রেয়ার পাশেই বসলো, যা ঠিক রৌদ্রিক মুখোমুখি। খাবার সার্ভ করা শুরু হতেই রৌদ্র দৃষ্টি রোদেলার উপর স্থির হলো। রোদেলা ভয়ে প্লেট থেকে চোখ তুলছে না, কিন্তু সে অনুভব করতে পারছে না সেই তীক্ষ্ণ দৃষ্টি তার ঠোঁট আর গলা খাঁজে বারবার আছড়ে পড়ছে। খাওয়ার মাঝখানে রৌদ্র হঠাৎ খুব স্বাভাবিক গলায় বলল, রোদেলা, তোমার কি ডাস্টে অ্যালার্জি আছে? তোমার গাল আর গলা তো বেশ লাল হয়ে আছে দেখছি। রৌদ্র এমন সরাসরি প্রশ্ন টেবিলে সবাই রোদেলার দিকে তাকালো। রোদেলা লজ্জায় যেন মাটির সাথে মিশে যাচ্ছিল। সে বুঝতে পারছিল রৌদ্র জানাজানি করে তাকে অপ্রস্তুত করছে। করিডোরে সেই ঘনিষ্ঠ মুহূর্ত রেশ যে এখনও রোদেলার শরীরে লেগে আছে, সেটা রৌদ্র সবাইকে পরক্ষণভাবে বুঝিয়ে দিচ্ছে। তিথি হেসে বলল, আরে না রে রৌদ্র, রুদ্র তো একটুতেই লজ্জা পায়। হয়তো তোর সামনে বসেছে বলেই লজ্জা পাচ্ছে ও। আমি তো ভাবলাম অন্য কিছু। ঠিক আছে, মন দিয়ে খাও। গল্প আমার, ভালোবাসা তুমি। 1 থেকে 4 চলবে।